দেখো লাস্ট ডে হচ্ছে ম্যাক্সওয়েল ব্রিজটা আমরা দেখে নিয়েছি, ম্যাক্সওয়েল ব্রিজটা, এবং তার মানে শুধু ইন্ডাকটেন্স ব্রিজ এবং ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজ এগুলো দেখেছি। সেম থিওরি থেকে আসছে, পরবর্তী হচ্ছে ক্যাপাসিটেন্স মেজারমেন্ট। আমরা প্রথমে আর মেজারমেন্ট করে নিয়েছি, রেজিস্ট্যান্স হয়ে গেছে আমাদের। ইন্ডাকটেন্স বার করার মেথড দেখে নিয়েছি ম্যাক্সওয়েল। আজকে দেখবো যে ক্যাপাসিটেন্স বার করার জন্য কি মেথড। অ্যান্সার হচ্ছে সেরিং ব্রিজ মেথড। সেরিং ব্রিজটা পড়বো, এবং এই সেরিং ব্রিজে, হ্যাঁ, কালকে হাসিবুল বারবার জিজ্ঞাসা করছিল ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা সেরিং ব্রিজের সঙ্গে আছে ওটা। সেরিং ব্রিজের সঙ্গে বলা বললে যে কোনো আরসি সার্কিটের সাথে থাকে, ঠিক আছে, পরে আসবো। তো সেরিং ব্রিজ, ব্রিজ মানে বুঝতে পারছো সেই একই কনসেপ্ট আসবে, ব্রিজ এবং তার ব্যালেন্স করা। আলাদা কি কোথায় আছে? আচ্ছা, ম্যাক্সওয়েল ব্রিজটাকে যেভাবে যা যা করেছিলাম আমরা, এক্স্যাক্টলি সেরিং ব্রিজে সেগুলোই করার চেষ্টা করব। সেটা কি না, ফার্স্ট যে আর্মটা ছিল সেখানে আমরা দেখো ম্যাক্সওয়েলের ক্ষেত্রে লাগিয়েছিলাম ইন্ডাক্টর উইথ রেজিস্ট্যান্স। এখানেও আমরা তো যেটা মেজারমেন্ট করতে চাইছি সেই ক্যাপাসিটেন্সটা লাগাবো, তার সাথে একটা রেজিস্ট্যান্স লাগাবো R1। এই দুটো আমাদের জানার উদ্দেশ্য। অ্যাকচুয়ালি এটা R1টা ছেড়ে দাও, অ্যাকচুয়ালি এটা একটা আননোন ক্যাপাসিটেন্স আমরা মেজারমেন্ট করবো। তাহলে এটা আমার আননোন ক্যাপাসিটেন্স, দেন এইটা আমার একটা নোন ক্যাপাসিটেন্স। এই ব্রিজটায় সিম্পল রেজিস্ট্যান্স আছে, আর এই ব্রিজটাতে গতকালকের মতোই দেখো একটা সেম জিনিস রয়েছে, ঠিক আছে। এই দুটোতে সাপ্লাই দেওয়া হয়েছে, অবশ্যই এসি সাপ্লাই, ডিসি দিলে তো ক্যাপাসিটর কাজ করবে না। আর হচ্ছে এখানে আমার নাল ডিটেকশন গ্যালভানোমিটারটা রয়েছে। সৌমেন সাহা, সৌমেন সাহা, তুমি কি ভোগলেট এন্ট্রি? সৌমেন সাহা, তুমি যে জয়েন করলে, একটু ইয়ে করো তো। हेलो। হ্যাঁ, সৌমেন সাহা, তুমি কি ভোগলেট এন্ট্রি? हाँ हाँ भोगलेट। বেশ, ঠিক আছে। আমার পুরোনো ক্লাস তো যা আছে ইউটিউবের দেখে নিও, ইউটিউবের যেটা গ্রুপের ডেসক্রিপশনে রয়েছে, যেখান থেকে দেখলে ওখানে পুরোনো ক্লাস তো দেখে ওখানে অ্যাটেন্ডেন্স দিয়ে দিও কমেন্ট করে। কিছু জানার থাকলে আমাকে মেসেজ করতে পারো। আর আপাতত এখন মিউট করো, মিউট করে কাজটা করো। আর তোমার ইমেল অ্যাড্রেসটা একটু ইয়েতে লিখে দিও, মানে তুমি যে ইমেল থেকে আসছো ইমেল অ্যাড্রেসটাকে একটু গ্রুপে লিখে দিও, ঠিক আছে? अच्छा अच्छा ठीक है। হ্যাঁ, মিউট করো। তো যেটা বলছিলাম যে সেলিং ব্রিজে আমরা কি করেছি, আমরা একটা আননোন ক্যাপাসিটেন্স C1 এইটা মেজারমেন্ট করব, অর্থাৎ এইটাকে মেজারমেন্ট করব। আমাদের কাছে আর কি কি রেজিস্ট্যান্স আছে, R1 আছে, এই ক্যাপাসিটেন্সটা নোন ক্যাপাসিটেন্স C2, এটা আমাদের জানা। এইখানে একটা রেজিস্ট্যান্স আছে R3, এটাও আমাদের জানা। আর কি আছে, দুটো ভ্যারিয়েবল ক্যাপাসিটর আছে। এই ক্যাপাসিটেন্সটা হচ্ছে ভ্যারিয়েবল ক্যাপাসিটেন্স C4, এবং শুধু তাই নয়, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স R4। ঠিক আছে, এই দুটোকে আমরা ভ্যারি করতে পারি, কারণ ভ্যারি তো আমাকে করতে হবে, ভ্যারি না করলে আমি ব্যালেন্স করতে পারবো না। এবার যা হয়, এসি সাপ্লাই দিয়েছি, ওমেগা যা হোক একটা ওমেগা কিছু একটা আছে। মোট কথা, একটা সময় জায়গা দেখলে এটা ব্যালেন্স হয়ে গেছে। হুম। অর্থাৎ R4 আর C4 কে ফাইন অ্যাডজাস্ট করতে করতে একসময় দেখলে আমার নাল ডিটেকশন করে, মানে একদম নাল পয়েন্টে এসে দাঁড়িয়ে আছে, ব্যালেন্স হয়ে গেছে। ব্যালেন্স হলে যা হয়, এদিকের ইম্পিডেন্স আমি ধরছি Z1, এদিকে ইম্পিডেন্স হচ্ছে Z2, এদিকে হচ্ছে Z3, এদিকে ইম্পিডেন্স হচ্ছে Z4। তাহলে ব্যালেন্স কন্ডিশনে যেটা আমার হওয়ার কথা সেটাই হয়েছে। কি হয়েছে? ব্যালেন্স কন্ডিশন মানে কিন্তু Z1/Z2 ইকুয়াল টু আমার Z3/Z4। কারো আপত্তি নেই এই জায়গাটায়, আশা করি। Z1 এর ভ্যালু কত হবে দেখো, Z1 মানে কি, R1 প্যারালাল C1, প্যারালাল উইথ C1। এটাকে আমি আরেকটু ডিটেইলে কি লিখতে পারি, R1 প্যারালাল C1 মানে R1 তার সাথে প্যারালাল করছি আমি C1, মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি মানে XC1, বেসিক্যালি এটা C1 না লিখে আমি XC1 লিখলে ভালো হয়, XC1। তার মানে তোমার R1 এর সাথে প্যারালাল করছি 1/j ওমেগা C1, তাই তো? অর্থাৎ এটা দাঁড়াচ্ছে তোমার, উপরে হচ্ছে দুটোর গুণ, নিচে হচ্ছে দুটোর যোগ।
R1 ইন্টু 1/j ω c1, নিচে হচ্ছে দুটো যোগ R1 প্লাস 1/j ω c1। এটা করলে দাঁড়াচ্ছে, এটা লসাগু হবে j ω c1 দুদিকেই কেটে গেল, উপরে থাকবে এদিকে R1 আর নিচে থাকবে দেখো 1 প্লাস j ω c1 R1। তাহলে এইটা হলো আমার Z1 এর ভ্যালু। ঠিক আছে, কারো প্রবলেম নেই? আর কি কি পেয়েছি দেখো, Z2 এর ভ্যালু কত দেখতেই পাচ্ছ, 1/j ω c2। ঠিক আছে, স্যার, বলো। J1 তো R1 আর XC তো এটা সিরিজে আছে না? ও হো হো হো, সরি সরি সরি, ভাগ্যিস বললে গো, এটা প্লাসে হবে। আমি R4টাকে করছি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি যখন এটা করেই ফেলেছি তাহলে আমি এটা R4 করে Z4 করে দিই। আমি তাকিয়ে আছে ওইটার দিকে যে করে যাচ্ছি, সরি, থ্যাংক ইউ। এটা C4 হবে, তাহলে 4 করেছি তাহলে মিটে গেল, তাই তো? Z4টাকে করে নিলাম, ঠিক আছে। আমি এদিকে তাকিয়ে আছি দিকে করে যাচ্ছি এদিকে, সরি। ঠিক আছে, আচ্ছা, Z4 করলাম, Z2টা হচ্ছে C2, আর ওদিকে দেখো Z3টা হচ্ছে R3, আর যেটা এখন যেটা ভুল হলো Z1 হচ্ছে R1 প্লাস XC1। ঠিক আছে, তার মানে তোমার দাঁড়াচ্ছে R1 প্লাস 1/j ω c1। তার মানে এটা তোমার দাঁড়াচ্ছে, নিচে হচ্ছে j ω হচ্ছে আমার লসাগু হলো, উপরটা দাঁড়াবে 1 প্লাস j ω c1 R1। ঠিক আছে, এবার বললেই তো কিছু। এইটা দাঁড়ালো আমার Z4 এর ভ্যালু, এটা আমার Z2 এর ভ্যালু, এটা Z3 এর ভ্যালু, এটা আমার Z1 এর ভ্যালু। ঠিক আছে, এবার যা হয় আমি এইটা আমি পুট করবো, এটা পুট করলে ইকুয়েশনের চেহারাটা দেখো একটু বড়ই হবে, কিছু করার নেই। তো এখানে করছি দেখো Z1/Z2 ইকুয়াল টু Z3/Z4। তাহলে দাঁড়াচ্ছে Z1/Z2, Z1 মানে হচ্ছে এইটা যেটা, ঠিক আছে। 1 প্লাস j ω c1 R1, নিচে হচ্ছে j ω c1, এটা করলাম আমি Z1/Z2, Z2 মানে এটা, অর্থাৎ নিচে গুণ হবে ইন্টু 1/j ω c2 ইকুয়াল টু, এদিকটা দাঁড়াবে তোমার Z3, Z3 মানে তো R3 রইল, আর Z4 মানে হচ্ছে এইটা R4/1 প্লাস j ω c4 R4। ঠিক আছে, এটা দাঁড়ালো। এর পরের লাইনটাকে এখানে লেখা যাবে, অসুবিধা নেই। দেখো এখানে জে জে কাটবে, ওমেগা কাটবে, হ্যাঁ। C2টাকে আমি উপরে গুণ করতে পারি, C1টাকে নিচে রাখতে পারি। তারপরে দাঁড়াচ্ছে উপরে C2 গুণ করলাম, নিচে C1 রইল, এই C2 উপরে চলে গেল, উপরে গুণ আছে 1 প্লাস j ω c1 R1, এইটা ইকুয়াল টু, এদিকটা দাঁড়ালো তোমার, এইটা উপরে গুণ হয়ে গেল R3 ইন্টু 1 প্লাস j ω c4 R4, নিচে হচ্ছে R4। দেখো এরকম একটা চেয়ার এলো, উপরের গুলোকে গুণ করে দিই। আমাদের উদ্দেশ্যটা তোমরা বুঝে গেছো, গত দিনকে যেমন করেছিলাম, রিয়েল পার্ট গুলো একদিকে, ইমাজিনারি পার্ট গুলোকে একদিকে নিয়ে যাব, সেখান থেকে আমরা কম্পেয়ার করে ইকুয়েশনটা একটু ছোটখাটো করার চেষ্টা করবো আর কি। এখন ওমেগা টার্মটা রিমুভ হয়নি, আশা করছি ওমেগা টার্মটা রিমুভ হয়ে যাবে।
আচ্ছা C1 টাকে এদিকে গুণ করে দাও, R4 টাকে এদিকে গুণ করে দাও, ঠিক আছে? মানে C1 টাকে এদিকে গুণ করলে C1R3 প্লাস যে ওমেগা C4R4 আর হচ্ছে C1R3 ইকুয়াল টু এইটা এদিকে গুণ করলে হচ্ছে C2R4 প্লাস যে ওমেগা C1R1 C2R4। দেখো আই থিঙ্ক এটাই হলো, তাই তো? তার মানে হচ্ছে এখান থেকে দাঁড়ালো কি, এই রিয়েল পার্ট গুলো ইকুয়াল আর এই ইমাজিনারি পার্ট গুলো ইকুয়াল। তার মানে এখান থেকে দাঁড়ালো C1R3 ইকুয়াল টু C2R4, যেখান থেকে আমি পেলাম C1 ইকুয়াল টু আমার কি দাঁড়ালো C2R4 বাই R3। এটা দাঁড়ালো ইমাজিনারি পার্ট থেকে কি পেলাম, যে ওমেগা C4R4 C1R3 ইকুয়াল টু যে ওমেগা C1R1 C2R4। এখান থেকে দেখো কি কি কাটাকুটি যাবে, যে ওমেগা কাটবে, যে ওমেগা কাটবে, R4 কাটবে, আর একটা কাটবে, আরো কি কাটবে, C1 কাটাকুটি যেতে পারে, আর কিছু কাটাকুটি যাবে না। সামনে তোমার দাঁড়াচ্ছে এখান থেকে দাঁড়াচ্ছে C4R3 ইকুয়াল টু R1 C2, মানে R1 এর ভ্যালুটা আমরা পাচ্ছি এখান থেকে C4R3 বাই C2, তাই না? অর্থাৎ এইটা আর হচ্ছে এইটা। মোটামুটি এইটাকে নিয়ে আমার অত মাথা ব্যথা করার দরকার নেই। R1 যা আছে থাকা, R1 তো আমি বার করতে যাচ্ছি না, আমার বার করার উদ্দেশ্য হচ্ছে ক্যাপাসিটেন্স, তাহলে আমি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব, ঠিক আছে? এবং লাস্ট যা হয়, একটা ব্রিজ কন্ডিশন ফেলে দেওয়া মানে দেখো সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ ওমেগা সব কেটে গেছে, ওমেগার উপর ডিপেন্ড করছে না। অর্থাৎ আমি কত ফ্রিকোয়েন্সি সাপ্লাই এখানে দিয়েছি তারপর আমার ক্যাপাসিটেন্স দাঁড়াচ্ছে না। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই আমি আমার সেটিং ব্রিজ থেকে আমার আননোন ক্যাপাসিটেন্সের ভ্যালু পেয়ে যাবো। হ্যাঁ, কতগুলো জিনিস আমাকে মাথায় রাখতে হবে। R4 and C4 মাস্ট বি ভ্যারিয়েবল, এবং ভ্যারিয়েবল হচ্ছে সেই রেঞ্জেই ভ্যারিয়েবল যাতে করে আমি এটাকে একটা মোটামুটি রেঞ্জের মধ্যে পাই, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে কিছু জিনিস এখানে যেটা আমার আগের ব্রিজগুলোতে প্রবলেম ছিল না, এইখানে কিছু জিনিস সমস্যা রয়েছে। চলো আগে সমস্যাগুলো দেখে নিই। যে এই মেজারমেন্ট তো ফর্মুলায় ফেললাম, ব্যাস মিটে গেল, মেজারমেন্টের জায়গা হয়ে গেল। কিন্তু আমার যদি, আমি একটা কথা বক্তব্য হচ্ছে যে আমার যদি কখনো মনে হয় যে কোথাও কোনো একটা সমস্যা মেবি রয়ে গেছে, কি কি সমস্যা বা প্রবলেম আসতে পারে সেগুলো একটু দেখে নিই, ঠিক আছে? অ্যাকচুয়ালি ঝামেলাগুলো কোথায় কোথায় হতে পারে। ঝামেলাগুলো দেখার আগে প্রথম একটা জিনিস দেখো, প্রথম বক্তব্য আমি যদি জিজ্ঞাসা করি, আচ্ছা এইখান দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এইখান দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা একটু দেখার বিষয়। C2 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ক্যাপাসিটর। স্ট্যান্ডার্ড ক্যাপাসিটর মানে এর ভ্যালুটা আমরা জানি অলরেডি। হ্যাঁ, এটা জানি বলেই না এটা বার করতে পারছি C1টা। তো এইটা যেহেতু জানি এটা একটা স্ট্যান্ডার্ড ক্যাপাসিটর, একে নিয়ে আমার সমস্যা নেই। আমার সমস্যাটা হচ্ছে যে C1 তো ডিফারেন্ট ভ্যারিয়েবলের হতে পারে, C2 ভ্যালু যদি ফিক্সড হয়, R4 আর R3 রেশিও, এই দুটো রেশিও ডিসাইড করে দিচ্ছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ C1।
তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে C1টা তো আমি এটাই দেখতে চাইছি, খুব লো রেঞ্জে হলে কি হলো, খুব হাই রেঞ্জে হলে কি হবে। এখান থেকে দেখতে পাচ্ছি R4 কে আমি যদি এনাফ ভ্যারি করাতে পারি, আমি কিন্তু C1 ইজিলি মেজার করতে পারবো, মেজারমেন্টের সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে একটা অন্য জায়গায় থাকবে। আমি যদি দেখতে যাচ্ছি এর ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা যদি দেখতে চাই, তো স্বাভাবিকভাবে বুঝতে পারছো এখানে যেটা জেড ইম্পিডেন্স অফার করা হচ্ছে তার ভ্যালুটা কত হলো, এরকম দাঁড়ালো বোধহয় 1+, এটা দাঁড়ালো 1+ Z1 যেটা দাঁড়িয়েছিল জে ওমেগা T1 R1 বাই জে ওমেগা C1 এরকম দাঁড়িয়েছিল, তাই তো? তো এই যে ভ্যালুটা দাঁড়িয়েছিল, একটা জিনিস খেয়াল করো, উপরটাতে 1+ সামথিং, অর্থাৎ 1+, এদিকটা যাই হোক তার ভ্যালুটা থাকবে। নিচের এদিকটা খেয়াল করো, বা আরো আমি যদি ডিটেলে বলি যে আচ্ছা এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, I of C1 কি পরিমাণ কারেন্ট যাবে। তো যে পরিমাণ কারেন্ট যাবে তো সেই কারেন্টটা তো কার উপর ডিপেন্ডেন্ট, এটা কারেন্ট তো অবশ্যই বুঝতে পারছো, এটা তো হয়েই থাকে, যত এটা কম তত ভালো কারেন্ট যাবে। তার মানে এটা যদি 1/z এর প্রপোর্শনাল হয় তাহলে আমরা বলতে পারি যে আবার দেখো জেডটার সাথে C1টা ইনপ্রপোর্শনাল, ঠিক আছে? অর্থাৎ আমি বলতে পারি যে এখানে দেখো I of C1 মানে প্রপোর্শনাল টু, যদি 1/z1 হয় তাহলে আমরা আবার Z1 এর সাথে C1 এর রিলেশন কি আছে, এটা 1+ সামথিং, ঠিক আছে? এটাকে আমি এত বেশি ভাববো না, আমি মেইনলি এখন এইদিকে চিন্তা ভাবনা করবো। আমি এদিকে দেখবো যে জেডটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল উইথ 1/ওমেগা, ওমেগা এবং C1। ফ্রিকোয়েন্সি এবং ক্যাপাসিট্যান্স দুটোর সাথে পুরোপুরি ইনপ্রপোর্শনাল হয়েছে। আবার এটার সাথে এটা ইনপ্রপোর্শনাল, তো আমি পরিষ্কারই বলতে পারি যে I1 এইটার প্রপোর্শনাল টু ওমেগা C1। বক্তব্যটা হচ্ছে যত ভালো ফ্রিকোয়েন্সি, তত বেশি এখান থেকে কারেন্ট যাবে। শুধু তাই নয়, এর ক্যাপাসিট্যান্স যত বাড়বে তত বেটার কারেন্ট যাবে। তাই দাঁড়াচ্ছে জিনিসটা। তার মানে আমি এইখান দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে সেটা কেন এত বেশি হেডেক, কেন বেশি মাথার চিন্তা ভাবনা করছি, কারণ যদি এমন হয় যে আমি একটা এমন C1 এর ভ্যালু মেজার করছি, ধরো সেই C1 এর ভ্যালুটা খুব কম, বাংলায় লিখছি, হ্যাঁ খুব কম, কত বলা হলো, ধরো 0.01 মাইক্রোফ্যারাড। একে তো মাইক্রোফ্যারাড, তারপর 0.01, বা ধরো 0.1 মাইক্রোফ্যারাড। 0.1 তাও মেজার করে দেবে, 0.01 মানে অনেকটাই ছোট। এত ছোট যদি C1 এর ভ্যালু হয়, তার মানে এখান দিয়ে বুঝতে পারছো কি অর্ডারে কারেন্ট যাবে, খুব লো অ্যামাউন্টের কারেন্ট যাবে। আর যদি খুব লো অ্যামাউন্টের কারেন্ট যায় না, তখন তুমি গ্যালভানোমিটারের যে ডিফ্লেকশনটা ওইটা বুঝতে পারবে না। তোমার গ্যালভানোমিটারটা যদি খুব পাওয়ারফুল না হয়, মানে খুব সেনসিটিভ না হয়, এমনিতে যতটা পারা যায়, কারণ এসির ক্ষেত্রে আমরা ভাইব্রেশন গ্যালভানোমিটার ইউজ করি, ভাইব্রেশন বা এসি টাইপ গ্যালভানোমিটার যেটা বলেছিলাম ইউজ করা হয়, যেটা কিন্তু আমার খুব লো ভোল্টেজ ডিফারেন্সে ও কিন্তু কাটা নড়ে। স্টিল যদি এরকম মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে কারেন্ট যায় এখান দিয়ে, তার মানে সেক্ষেত্রে কিন্তু তোমার গ্যালভানোমিটারে হিউজ এরর আসছে। এরর আসছে মানে তুমি দেখে বুঝবে যে হ্যাঁ নাল পয়েন্টে দাঁড়িয়ে আছে, কিন্তু হতেই পারে যে নাল পয়েন্টে দাঁড়িয়ে নেই। তার একটা কারণ হচ্ছে এই গ্যালভানোমিটারটাকে ডিজাইন করা হয় এইভাবে যে তুমি যদি এর দু প্রান্তে সেম ভোল্টেজ দাও, তাহলে ওটা কাঁটা তো জিরোতে দাঁড়াবে। শুধু তাই নয়, গ্যালভানোমিটারটা তুমি যদি খুলে নাও, তখনও দেবো নাল পয়েন্টে দাঁড়িয়ে আছে। তার মানে আমি এদিক দিয়ে কি কারেন্ট যাচ্ছে আমার এখন দেখা দরকার নেই, আমার ওখানে যদি খুব লো অ্যামাউন্টে কারেন্ট যায় বা এরকম কিছু একটা হয়, হতেই পারে এরকম কেস যে আমি আমি এখান দিয়ে একটা প্রপার কারেন্ট যাবে, তবেই তো সেটা এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে না, বা এদিক দিয়ে তবে সেটা নাল পয়েন্টে দাঁড়াবে, তাই না? আমার এখানে খুব লো অ্যামাউন্টে কারেন্ট যাচ্ছে, কাঁটা হয়তো হালকা নড়লো, কি নড়লো না আমি ধরতেই পারলাম না, সেক্ষেত্রে আমার কিন্তু একটা এরর আসার চান্স আছে। অর্থাৎ সেডিং ব্রিজ, যে সেডিং ব্রিজের কথা আমরা ভাবছি, সেই সেডিং ব্রিজের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ মানে ডিসঅ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি না, ব্যাপারটা হচ্ছে যে খুব লো অ্যামাউন্টের যদি C1 হয়ে যায়, তাহলে কিন্তু রিডিং এর একটা এরর আসতে পারে। তো একটা সার্টেন অ্যামাউন্টের উপর থেকে ঠিকঠাক রিডিং যায়, একদম লো অ্যামাউন্টের ক্যাপাসিটেন্স এগুলো মেজারমেন্ট করতে নাও পারতে পারে, বা মেজারমেন্টে করবে, এরর একটু এরর থাকতে পারে, ঠিক আছে? এই সমস্যাটা থাকবে। তাহলে আমাকে কি করতে হবে,
আমাকে আমাকে তো বেসিক্যালি এই যে আই অফ সি1 এই ভেতর দিয়ে কারেন্টটাকে আমরা একটু বেশি পাঠানোর ধান্দা করবো, বেশি পাঠাতে চাইবো। তখন বলছে যে যদি আমার সি1 খুব লেস হয়, মোটামুটি বলছে যে ইফ সি1 ইজ টু লো, খুব লো অ্যামাউন্টের হয়, তখন বলছে দুটো মেথড। তোমাকে এখানে কারেন্টটা বাড়াতে হবে তো, এখানে কারেন্টটা, এবং সেই কারেন্টটা কিনা প্রপোর্শনাল টু হচ্ছে তোমার ওমেগা অফ সি1। সি1 কমে গেছে, এটা আমার হাতে নেই, ওমেগাটা আমার হাতে আছে। তখন বলছে যে সাপ্লাইটা করে দাও হাই ফ্রিকোয়েন্সি, যাতে করে কারেন্টটা একটু এখান দিয়ে একটু বেশি কারেন্ট যেতে পারে, আমার এররটা যেন কম হয়। তার মানে সেলিং ব্রিজে যদি তোমার সি1 এর ভ্যালু খুব লো হয়, ফর বেটার মেজারমেন্ট ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর সাপ্লাই ফ্রিকোয়েন্সি, এটা একটা কথা। বা দ্বিতীয় যেটা করতে পারো, এটা তো আমরা ইম্পিডেন্সটাও দেখলাম, আমরা এখানে কি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করছি এটাও তো ম্যাটার করে না। অর্থাৎ এখানে কি পরিমাণ কারেন্ট এইটার ভেতর দিয়ে যাবে, এখানে ধরো এই যে আই1 যেটা যাচ্ছে সেটা এইখান দিয়ে যাচ্ছে, ব্যালেন্স কন্ডিশন মানে কি এদিক দিয়ে ঢোকার দরকার নেই, আমার এদিক দিয়ে আই1টা বেরিয়ে যাবে, এবং সেটা কার উপর ডিপেন্ডেন্ট, এইখানকার টোটাল ইম্পিডেন্স তো আছেই, সেটা ঠিক আছে, ইম্পিডেন্সটা তো রয়েছে। দ্বিতীয় হচ্ছে এখানে কি পরিমাণ ভোল্টেজ দিচ্ছি, ভোল্টেজটাও ম্যাটার করে। বলছে যদি সি এর ভ্যালু বেশি হয় ফ্রিকোয়েন্সি সাপ্লাই বাড়াও, অথবা তুমি ভোল্টেজটাকে ইনক্রিজ করো। এখানে হাই ভোল্টেজ সাপ্লাই দাও, হাই ভোল্টেজ সাপ্লাই দাও দিয়ে সেটিং দিস নতুন, তাহলে দেখবে আমার তোমার এররটা একটু কম থাকবে। আর বিশেষ কিছু আমাকে এখানে অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র আইটা তুমি সাপ্লাই ফ্রিকোয়েন্সি একটু বাড়িয়ে দাও তাহলেও হবে, বা এখানকার সাপ্লাই ভোল্টেজ একটু বেশি দাও তাহলেও এখানে ভেতর দিয়ে যে কারেন্টটা যায় সেটা একটু কম হবে, এবারে বেশি হবে, তাদের মেজারমেন্ট গুলো ঠিকঠাক হবে। উপায় কি বলছে, অত ঝামেলা টামেলা ছাড়ো, 5টি ট্রান্সফরমার লাগাও। অর্থাৎ এই জায়গাটায় সাপ্লাই না দিয়ে এখানে এখন তুমি দাও ট্রান্সফরমারের সেকেন্ডারি, যেটা টার্ন নাম্বার অফ টার্ন অনেক বেশি থাকবে, আর এখানে থাক তো অল্প টার্নের ট্রান্সফরমার। হুম, যার ওমেগাটা তো ভ্যারি করা যাবে, তার একটা প্রভিশন নাকি। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার, কেসটা ওটা জয়দীপ দেখেছে, আমার দেখা হয়নি, আমি ক্লাসটা নিয়ে নিই তারপর দেখবো, জয়দীপ তো বলেছেন কালকে রাতে ও নাকি। ও তা আমি তাহলে জয়দীপ, আচ্ছা আমি জয়দীপকে বলেছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম, একটু দাঁড়াও, হ্যাঁ। বলছি টিএসপি স্যার ফোন করেছিলেন, তুমি ইয়ে করে দাও, ওই ভুটান ইন্ডিয়ার যে ছেলেটা বারবার ও নাকি ফোন করে বারবার জ্বালিয়ে থাকছে, ঠিক আছে তাকে তুমি ওকে ওই যে এসআরবি মেল অ্যাড্রেসটা, মানে মেল অ্যাড্রেসটা তোমাকে দিয়েছি, ওখান থেকে একটা মেল করে দাও ওকে, মানে মানে যেটা ডিসিশন নেওয়া হয়েছে সেটা তুমি ওকে মেল করে জানিয়ে দাও। হ্যাঁ, আমি জানি না স্যার সেটা বলেছেন কি ওর রিজেক্ট হবে না কি হবে, তা তুমি স্যারকে ফোন করে জেনে নাও ওটা, যে স্যার ওটা কি করবো, কি মেল ওকে লিখবো, জেনে নাও, যে তুমি মেলটা পাঠিয়ে দাও। ও বলছে আমি জ্বালিয়ে খাদ্য রিটার্ন মেলটা পাঠাতে বললো স্যার, তো স্যারকে ফোন করবো, জেনে নাও ওটা। হুম হুম হুম। যেটা বলতে গেলাম, যে আমাকে কি করতে হবে, যে আমার এইখান দিয়ে যদি কারেন্টটাকে আমাকে বাড়াতে হয়,
তাহলে ইমিডিয়েটলি আমাকে হাই সাপ্লাই ফ্রিকোয়েন্সিকে বাড়াতে হবে, অ্যাজ ওয়েল এজ ভোল্টেজকে বাড়ানোর ব্যবস্থা করতে হবে। ভোল্টেজকে বাড়ানোর জন্য অত ঝামেলা পাকার জন্য দরকার নেই, সিম্পল স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করো। স্টেপ আপ ট্রান্সফরমার দিলে তোমার যেন ভোল্টেজ বাড়বে। ধর এখানে তুমি 100 ভোল্ট দিলে এখানটা তুমি ট্রান্স রেশিও 1:2 হলে এখানে তুমি 200 ভোল্ট পেয়ে যাবে, ভোল্টেজ বাড়াতে পারো। অথবা একটা প্রভিশন দেখো যে তোমার ওমেগাও ভেরি করা যায়, সাপ্লাই ফ্রিকোয়েন্সিও ভেরি করা যায়, সেটাও ব্যবস্থা রাখো। অ্যাকচুয়াল সেলিং ব্রিজ হচ্ছে এইটা। Selling bridge always to be used with some step up transformer in order to low amount capacitance। এই ফর্মুলা পেয়ে গেছো। এই কালকে যেরকম একটা অঙ্ক করালাম ওই রকম একটা অঙ্ক সাপ্লাই প্রত্যেকটা ভ্যালু বলে দেবে, R1 R3 R1 হয়তো বলবে না, আর R3 C4 C2 এইগুলোর ভ্যালুগুলো ইজি। আর সেলিং ব্রিজের অ্যাকচুয়ালি এইখান অব্দি আছে। এবার সেলিং ব্রিজের কয়েকটা জিনিস একটু আমাদের দেখা উদ্দেশ্য, সেটা হচ্ছে, আচ্ছা এই আগে বলো, এই অব্দি কোনো সমস্যা নেই তো? আগে বলো। ওকে, সেটা বুঝছি। স্যার পুরো বোর্ডটা দেখতে পাচ্ছি না। এতক্ষণ পরে বলতে আর তুমি একটু যেটা অ্যাডজাস্ট করো, তোমাদের ওটা তোমার কি যেন রোটেশন নাকি যেটা বুঝে থাকি। দেখো এবার আশা করি পাবো। আচ্ছা কি বলতে গেলাম, হুম, এবার একটা প্রশ্ন আছে প্রথমেই। প্রশ্নটা কি আছে, সেটা হচ্ছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ R1 এন্ড C1। মানে তখন C1 টা না হয় তুমি মেজারমেন্ট করছো, কিন্তু R1 টা কত নেবে? মন থেকে যা খুশি তাই নিয়ে নেবে? প্রথম প্রশ্ন সেইটা, যে মন থেকে যা খুশি তাই আমি R1 এর ভ্যালু নিয়ে নেবো? R1 টা তোমাকে মেজারমেন্ট করতে, হ্যাঁ ফর্মুলা অনুযায়ী জিনিসটা তাই জানাচ্ছে, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে R1 টাকে তো আমাকে আমি R3 R4 যেরকম লাগাবো বা R C2 যেরকম লাগাবো একটা রেশিও করে বলতে পারি যে হ্যাঁ R1 এর ভ্যালু কাছাকাছি আসবে। এবার আমার প্রথম বক্তব্যটা হচ্ছে যে R1 এর বা C1 এর ভ্যালুর মধ্যে একটা সামঞ্জস্যতা রাখতে হবে, তাই না? হ্যাঁ, ব্যাপারটা কি, আমার এখানে যেটা আমার মানে ফর্মুলাতে এলো, সেখান থেকে আমি R1 একটা সার্টেন ভ্যালু দিয়ে ফেলি, R1 ইকুয়াল টু সামথিং বাই ডি, মানে দিস বাই ডি। তুমি যদি এটা 100 ওহম নাও তাহলে কি এটা ব্যালেন্স হবে না? তো যদি এটা 100 নাও তাহলে কি এটা ব্যালেন্স হবে না? হ্যাঁ ব্যালেন্স হবে। তোমাকে সেক্ষেত্রে R4 টাকে কমিয়ে কমিয়ে একটা সার্টেন জায়গায় সেট করতে হবে, তাহলে কিন্তু হয়ে গেল। তুমি যদি 100 ওহমের জায়গায় যদি 200 ওহম নাও বা 300 ওহম নাও তাহলেও দেখবে, হ্যাঁ তাহলেও ব্যালেন্স হবে। R4 টাকে সেক্ষেত্রে একটু ডান রাইট সাইডে একটুখানি ঘুরিয়ে অ্যাডজাস্ট করে দেখবে সেট হয়ে গেল। তোমার তো ব্যালেন্স করা নিয়ে কথা, একটা তোমার ভ্যারিয়েবল আছে তোমার হাতে, ওটাকে তুমি তো ঘুরিয়ে সাইড অ্যাডজাস্ট করে করতেই পারো, সমস্যা নেই। এখানে একটা প্রশ্ন এসে দাঁড়ায়, তাহলে এটা কি রেঞ্জে হলে ভালো হয়? কোন রেঞ্জে হলে ভালো হয়? তখন একটা টার্ম বলছে, বলছি যে কোনো একটা ক্যাপাসিট্যান্স তুমি যখন নাও, ধরো এটা একটা ক্যাপাসিটার সিম্পলি, এই ক্যাপাসিটার ভেতর দিয়ে আমি একটা কারেন্ট পাঠানোর চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে যে এই যে ক্যাপাসিট্যান্সটা আমি পেলাম, সেই ক্যাপাসিট্যান্সটা কি আইডিয়াল? তোমরা ভালো করেই জানো যে আইডিয়াল কোনো জিনিস পাওয়া যায় না। তার মানে কি এই ক্যাপাসিট্যান্সের সাথে অবশ্যই কোনো একটা রেজিস্ট্যান্স সিরিজে রয়েছে, যেটাকে আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু টেকনিক্যালি এর সাথে একটা সিরিজ রেজিস্ট্যান্স, অর্থাৎ ক্যাপাসিট্যান্সটা পিওর ক্যাপাসিট্যান্স ইন্ডাক্টরও তাই হয়, পিওর ইন্ডাকটেন্স পাওয়া যায় না। তো যে ইন্ডাক্টর বাজারে তুমি কেনো তার সাথে একটা এর সাথে একটা আর সিরিজে থাকে। একইভাবে তুমি যখন একটা ক্যাপাসিট্যান্স বাজারে নিচ্ছ তার সাথে ধরে নাও একটা সিরিজ রেজিস্ট্যান্স এরকম রয়েছে, ধরে নিচ্ছেন, তা আমার কি সিরিজের ক্যাপাসিট্যান্সটা আইডিয়াল নয়, আমার ওর সাথে একটা সিরিজ রেজিস্ট্যান্স রয়েছে। তখনই প্রশ্ন আসে যে যে কোনো আরসি সিরিজ সার্কিটে
আরসি যে সিরিজ সার্কিট আছে সেই আরসি সিরিজ সার্কিটে আমার কতটা পাওয়ার ক্যাপাসিটরের মধ্যে ডিসিপিয়েট করতে পারছে বা না পারছে তার একটা পরিমাপ করা হয়, যেটাকে বলছি আমরা ডিসিপেশন ফ্যাক্টর। ওটাই কালকেও আমাকে জিজ্ঞেস করছিল, ডিসিপেশন ফ্যাক্টর যেটা। এই ডিসিপেশন ফ্যাক্টরটা কি বলতে চাইছে যে যে কোনো আরসি সার্কিট যদি থাকে তাহলে রেজিস্টরের অ্যাক্রসে পাওয়ার লস কতটা বাই ক্যাপাসিটর যেটা আছে এই ক্যাপাসিটরের অ্যাক্রসে পাওয়ার লস কতটা, তাদের রেশিওকে আমরা বলছি ডিসিপেশন ফ্যাক্টর। প্রথম প্রশ্ন হচ্ছে যে যদি একটা আরসি সার্কিট থাকে, ধর এটা একটা আরসি সার্কিট আছে, তার ভেতরে একটা টোটাল কারেন্ট যাচ্ছে আই, এবং বাস্তব ঘটনা কি ঘটে, যা ভোল্টেজ আমরা এখানে অ্যাপ্লাই করি ভি, সেটা দেখো দুটোর অ্যাক্রসে গিয়ে পড়ে, এর অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ তৈরি হয় ভি আর, এর অ্যাক্রস একটা ভোল্টেজ তৈরি হয় সি, ভি ইকুয়াল টু ভি আর প্লাস ভিসি। এটা ঠিক, হ্যাঁ কি না? অ্যান্সার হচ্ছে এটা। স্যার হ্যাঁ। তুমি বললে হ্যাঁ, কিন্তু বাস্তব ঘটনাতে সাইড অ্যান্সার লেখাটা আমার একটু ভুল আছে। যদি আমি এইটা লেখা তবে লেখাটা ঠিকঠাক হয় আর কি, হ্যাঁ স্যার হ্যাঁ। তাই না? কারণ এটা তো ভেক্টর এডিশন ব্যাপারটা দাঁড়াবে। তো ভেক্টর এডিশন মানেই হচ্ছে জিনিসটা আমার যে ফেজার ডায়াগ্রাম আর কি এরকম দাঁড়াবে, যে ধরো আমার যে কারেন্ট আমি পাঠাচ্ছি, ধরো তোমার এরকম যদি হয়, মানে এর অ্যাক্রসে ড্রপটা যদি এরকম হয়, এটা আমার যদি আই আর ড্রপ হয়, ধর এখানে যদি আমার আই কারেন্ট যাচ্ছে, তাহলে আই আর ড্রপ যদি এটা হয়, আই সিটা হচ্ছে ঠিক আছে, এইরকম একটা কিছু দাঁড়াবে। এবং তাদের যে রেজাল্ট্যান্ট, অর্থাৎ এই আইসি মানে সরি আই ইন্টু সি, মানে যে আই আই বাই জে ওমেগা, মানে এটা দাঁড়াবে আই ইন্টু আর, আর এটা দাঁড়াবে আমি এই ভোল্টেজ আকারে লিখছি, এটা হচ্ছে ভি আর, এটা হচ্ছে আমার ভিসি। তাদের যে ভেক্টর অ্যাডিশন দ্যাট ইজ মাই অ্যাকচুয়াল ভি, এরকম দাঁড়াবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে মানে এইরকম যদি সিচুয়েশন হয় তাহলে সেক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা, ধরো আমি অ্যাঙ্গেলটা বললাম ডেল্টা, মানে আরো বেটার বললে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে। দেখো এই রেজিস্টার অ্যাক্রসে পাওয়ার লস কতটা, সেটা হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর। রেজিস্টার অ্যাক্রসে পাওয়ার লস আই স্কোয়ার তোমরা সবাই জানো। একই ওয়েতে ক্যাপাসিটরের অ্যাক্রসে পাওয়ার লস কত, তাই না? ঠিক আছে, আমি এবার ওই যে টার্মে রাখছি না, আমি জাস্ট ম্যাগনিটিউড টার্মে রাখতে বলছি, ম্যাগনিটিউড টার্মে। ঠিক আছে, অর্থাৎ এই যে টার্মটা আমি আর রাখছি না, বা আমি এই ওমেগা 1/ওমেগা সি কেও বলছি না, এটাকে আমি বলে দিলাম ধরো এক্সসি, এক্সসির মড ভ্যালু, মানে জাস্ট ভ্যালু আর কি, মানে মানে আমি ডিরেকশন চাইছি না, যে টার্মে আমার ইমাজিনারি টার্ম ওরকম সব ব্যাপার চাইছি না, আমি জাস্ট অ্যাবসলিউট ভ্যালু চাইছি। তাহলে দেখো এইটা হচ্ছে আমার রেজিস্টারের অ্যাক্রসে পাওয়ার লস, এইটা হচ্ছে আমার ক্যাপাসিটরের অ্যাক্রসে পাওয়ার লস। এই দুটোর যে রেশিও তাকে বলা হয় ডিসিপেশন ফ্যাক্টর। আমার রেজিস্টারের অ্যাক্রসে পাওয়ার লস কতটা আর ক্যাপাসিটর অ্যাক্রসে পাওয়ার লস কতটা। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমার কি আই স্কোয়ার আর, মানে তোমরা আগেই পড়েছো যে আমার যদি একটা ভ্যারিয়েবল সাপ্লাই থাকে, মানে রেজ সাপ্লাই থাকে, এটা ক্যাপাসিটর থাকে, তাহলে রেজিস্টারের অ্যাক্রসে যে পাওয়ার লসটা হয় তাকে আমরা কিন্তু বলি একটা অ্যাক্টিভ পাওয়ার। দেখো খেয়াল করে দেখো, এটা কিন্তু অ্যাক্টিভ পাওয়ার, আর ক্যাপাসিটর অ্যাক্রস হচ্ছে আমাদের কাছে রিঅ্যাক্টিভ পাওয়ার, তাই না? তবে বেসিক্যালি যদি আরসি সার্কিট সিরিজে থাকে তখন তোমার যে পাওয়ার লস হচ্ছে এই অ্যাক্টিভ পাওয়ার বাই রিঅ্যাক্টিভ পাওয়ার, দ্যাট ইজ ইউর ডিসিপেশন ফ্যাক্টর বেসিক্যালি। একটু খেয়াল করে দেখো এই জিনিসটাই।
কারণ রেজিস্টারে দেখো যে পাওয়ার লসটা হচ্ছে রেজিস্টারের ভিতরে, পাওয়ারটা ডিসিপেশন হচ্ছে, ওটা তো একদম অ্যাক্টিভ পাওয়ার। ক্যাপাসিটার অ্যাক্রসে যে পরিমাণ পাওয়ারটা, সত্যি কথা বলতে আগেই আমরা বলেছি, এগুলো আগেই আমি টার্মটা বলে দিয়েছিলাম। রিয়াক্টিভ পাওয়ার লস বলাটা ভুল, কারণ রিয়াক্টিভ পাওয়ার কিন্তু অ্যাকচুয়ালি ফ্লো করে, অসিলেট করতে থাকে। রিয়াক্টিভ অ্যাক্টিভ পাওয়ারকে তুমি মেজারমেন্ট করতে পারো যদি এটার ভেতর দিয়ে একটা ক্যাপাসিটার ভেতর দিয়ে ধরো তুমি বাজার থেকে একটা ক্যাপাসিটার কিনলে। হুম, জিনিসটা কিরকম ঘটনা অ্যাকচুয়াল ঘটে দেখো। বাজার থেকে ধরো একটা তুমি ক্যাপাসিটার কিনলে, ঠিক আছে, একটা ক্যাপাসিটার কিনলে, আচ্ছা পোলার নয়, নন পোলারই লাগাও, নন পোলার একটা ক্যাপাসিটার কিনেছো, বেশ, তাতে একটা এরকম এসি সাপ্লাই দিয়েছে। এই ক্যাপাসিটারটাকে কিছুক্ষণ টাচ করে দেখো হালকা গরম হচ্ছে, গরম হবে। প্রথমেই প্রশ্ন হচ্ছে স্যার গরম যে হচ্ছে, গরম হচ্ছে মানে কি সেই পাওয়ারটা তুমি ফিল করতে পারছো, দ্যাট ইজ বেসিক্যালি অ্যাক্টিভ পাওয়ার। অর্থাৎ যাকে আমরা বাইরে থেকে এই জিনিস দিচ্ছি, অ্যাকচুয়ালি ভেতরে সে এইরকম জিনিস। তার এইটার একপাশ একটা পাওয়ার ডেভেলপ হচ্ছে যেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, আর এইটার একপাশ একটা পাওয়ার ডেভেলপ হচ্ছে যেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। যে ক্যাপাসিটারকে টাচ করলে তুমি যে গরমটা ফিল করতে পারছো মানে কি, ওটা কিন্তু ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে, বাস্তব অস্তিত্ব রয়েছে, মানে সেটা কিন্তু বেসিক্যালি তোমার অ্যাক্টিভ পাওয়ার। আর এর একপাশে একটা পাওয়ার অসিলারেট করছে, সেটা তোমার রিঅ্যাক্টিভ পাওয়ার। তার মানে একটা ক্যাপাসিটার একপাশে তোমার একটা পাওয়ার কনজাম্পশন হচ্ছে, একটা ডিসিপিয়েট হয়ে যাচ্ছে। যত বেশি ডিসিপিয়েশন হচ্ছে, ডিসিপিয়েশনটা কোথায় হচ্ছে, অ্যাকচুয়ালি এর যে ইন্টারনাল রেজিস্ট্যান্স তার মধ্যে হচ্ছে। দ্যাটস ওয়াই ডিফারেন্ট এই জিনিসটা বেশি, মানে এই রেজিস্টারের মধ্যে যে পাওয়ার কনজাম্পশনটা সেটা অ্যাকচুয়ালি বেশি। ডিসিপিয়েশন মানে ডিসিপিয়েশন অ্যাকচুয়ালি এর এর কথা বলা হয়েছে, যে এর যে রেজিস্টিভ এলিমেন্টটা তার অ্যাক্রসে কত ডিসিপিয়েশন হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইউর ডিসিপিয়েশন ফ্যাক্টর। হোল্ড অন, হ্যাঁ কি হলো? তুমি স্যার কোন নাম্বার ফোন করেছো, 89 ওই নাম্বারটা? ও জিওটা বাড়িতে আছে, স্যারের 89 যে নাম্বারটা ওটা করো। আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি কোন, তোমাকে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ করছি দেখো ওখানে 89 দিয়ে একটা নাম্বার আছে, মানে দুটো নাম্বার আছে, 89 যেটা ওইটাতে ডায়াল করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কলটা কাটো, আমি করে দিচ্ছি। তো এই যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা মানে কতটা পরিমাণে অ্যাক্টিভ পাওয়ার ডিসিপিয়েশন হয়ে যাচ্ছে, সেটাই তোমার ডিসিপিয়েশন ফ্যাক্টর, ঠিক আছে? আর সেই ডিসিপিয়েশন ফ্যাক্টরের ভ্যালুটা কত হয় একটু দেখা যাক। কিছুই না, আমরা এখান থেকেই আসবো ধরো। হ্যাঁ, এটা হচ্ছে, এটা যে আমরা করি ডিসিপিয়েশন ফ্যাক্টর ডিএফ, সেটা হচ্ছে উপরটা হচ্ছে আই স্কোয়ার আর, নিচে হচ্ছে আই স্কোয়ার ইন্টু দেখো 1/ওমেগা সি করলাম। অ্যাবসলিউট ভ্যালু আছে মানে যেটাকে উড়িয়ে দিচ্ছি, তার মানে ওমেগা সি উপরে গিয়ে দাঁড়ালো ওমেগা সি আর। আই 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 কেটে গেল, হ্যাঁ কেটে গিয়ে দাঁড়ালো ডিসিপিয়েশন ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে ওমেগা সি আর। এটাকে ট্যান ডেল্টাও বলা হয়। ডিসিপিয়েশন ফ্যাক্টর মানে এই যে ডেল্টা তার ট্যান দেখো ওটাই হতে হবে। তো এই ওমেগা সি আর যে টার্মটাকে আমরা বলছি ওমেগা সি আর, তার মানে কি এই যে সার্কিটটা ছিল, এই যে সার্কিটটা ছিল, দেখো ডিসিপিয়েশন ফ্যাক্টর যত বেশি, তার মানে কি এই ক্যাপাসিটার মধ্যে রেজিস্টিভ এলিমেন্টটা নিশ্চয়ই তত বেশি, তবেই না বেশি পাওয়ার কনজাম্পশন করে গরম হচ্ছে। দুটো ক্যাপাসিটার তুমি নিয়েছো, হুম, দুটো আলাদা সাপ্লাইতে, একটা ক্যাপাসিটার দেখলে খুব গরম হচ্ছে আর একটা ক্যাপাসিটার গরম হচ্ছে না, তার মানে যে গরম হচ্ছে তার মধ্যে অ্যাকচুয়ালি লুকোনো যে রেজিস্টিভ এলিমেন্ট সেটা অ্যাকচুয়ালি বেশি। তার মানে তোমাকে এটাই বুঝতে হবে যে যেটা ওটা তো আমরা ভালো ক্যাপাসিটার না, যার মধ্যে অলরেডি রেজিস্ট্যান্স মিশে রয়েছে, এই বাজার থেকে কিনলাম ওই, আর এর ভেতরে একটা ছোট্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স মিশে আছে। কিন্তু কি চাইবে, যত চাইবে জিনিসটা না প্র্যাকটিক্যাল হয়, যত আইডিয়ালের দিকে যায়, 100% আইডিয়াল তুমি পাবে না, ঠিক আছে, বাট দিস রেজিস্ট্যান্স নিড টু বি অ্যাজ লো অ্যাজ পসিবল। তার মানে তোমাকে এই ডিসিপিএস মানে দেখবে যে ক্যাপাসিটার যদি গরম না হয় তার মানে ভালো ক্যাপাসিটার,
অর্থাৎ আমাদের রেজিস্টিভ এলিমেন্টটা কম আছে, আর ক্যাপাসিটর গরম হচ্ছে মানে তার মধ্যে রেজিস্টিভ এলিমেন্টটা বেশি আছে। তার মানে বাজার থেকে তুমি কি চাইবে? এমন একটা সার্কিট চাইবে যার যেন ডিসি মানে একটা এমন ক্যাপাসিট্যান্স চাইবে যার রেজিস্টিভ এলিমেন্ট লো এর দিকে যেন হয়। সেই জন্য চেষ্টা করা হয় এই যে সার্কিটটা, হ্যাঁ, এই যে সার্কিটটা আছে, এই সার্কিটের প্রথমে আমরা ডিসি, মানে এই সার্কিটটা যদি C1, ধরো তোমার এটা হচ্ছে R1, যদি R1 আমি ফিজিক্যালি লাগিয়েছি আলাদা, তাও আমি যদি এই সার্কিটের ডিসিপেশন ফ্যাক্টরের কথা ভাবি, তার ভ্যালু দেখো দাঁড়ায় ওমেগা C1R1। যদি আমি এটার কথা ভাবি আর কি, ধরে নিলাম, এবং অলরেডি R1 কে ধরলে আমার ডিসিপেশন ফ্যাক্টরের ভ্যালুটা অলরেডি হাই হচ্ছে। হ্যাঁ, আমি কি চাইবো? আমি চাইবো একটা সার্কিটে যত ভালো আমি মেজারমেন্ট করতে চাইবো, অর্থাৎ একটা ভালো ক্যাপাসিটেন্সের গুণই হচ্ছে তার ডিএফটা ভ্যালুটা লো হবে, তবেই কম গরম হবে। ডিএফ যদি আমি লো করতে চাই, আমাকে কিন্তু এটা দেখতে হবে যে যা ফ্রিকোয়েন্সি আমি দিচ্ছি, যা C1 এর যে রেঞ্জে ভ্যালু লাগিয়ে, যদি খুব লো রেজিস্ট্যান্স হয়, আমার যেন R1টা অত্যাধিক বেশি না হয়ে যায়। আমি চেষ্টা করবো এটাকে যত সম্ভব কম রাখতে, 50 ওহম খুব বেশি হলে রাখতে। যত আমার ডিসিপেশন ফ্যাক্টরটা আমার যত কম হবে, এক্ষেত্রে কারেন্ট অফ ফ্লোটা ভালো হবে, আমার এর এফেক্টটা এর উপর আসবে না, হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর খুব বেশি ফল করবে না, ইত্যাদি এই জিনিসগুলোকে একটু আমার দেখাতে হবে, এগুলো শুনবো। তো সেটাই বলতে চাইছে যে আমার এই সার্কিটটা তেমনি আমি যখন এই সেরিং ব্রিজ নিয়ে কাজ করছি, বলছে সেরিং ব্রিজের যে ডিএফ, যেটা সেরিং ব্রিজের ডিএফ মানে এইটা, বলছে ওটা যেন একটু যত সম্ভব লো হয়। হাউ মাচ অ্যামাউন্ট? বলছে চেষ্টা করো ডিএফটাকে 0.1% থেকে শুরু করে খুব বেশি হলে 0.3% এর মধ্যে রাখতে চেষ্টা করো। স্ট্যান্ডার্ড যা ভ্যালু হয় তার থেকে বলছে যে ও মোটামুটি চেষ্টা করো এইরকম রেঞ্জে রাখতে। তো এইটা হচ্ছে আমার সেলিং ব্রিজ করতে আমার এতগুলো জিনিস একটু ভাবতে হয়। এই রেজিস্ট্যান্সের ভ্যালু কি অর্ডারে নেব, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে চেষ্টা করব বেশি কারেন্ট যাতে যায়। দেখো ওমেগা যদি খুব বেশি বাড়িয়ে দাও তাহলে আবার ডিএফ বেড়ে যাবে। সেই জন্যই বলা হচ্ছে যে ওমেগা তোমাকে, হ্যাঁ ওমেগা তুমি বাড়ানোর একটা ভেরি করা একটা প্রভিশন রাখো ঠিকই, তবে যত সম্ভব পারো ওমেগাটা একটু কমের দিকে থাক। কিন্তু তোমার এখান থেকে বেশি কারেন্ট পাঠানোর জন্য তুমি ভিটা বাড়িয়ে দাও, তুমি স্টেপ আপ ট্রান্সফর্মার ইউজ করো যাতে করে এটা বেশি হয়। আর হ্যাঁ, এই R1 ভ্যালুটা একটু কম রাখার চেষ্টা করো। এই এত কিছু ম্যাটারতে কিন্তু আলটিমেটলি ধরে তোমার সেলিং দিচ্ছে। কারো কোনো বুঝতে অসুবিধা পাচ্ছে তাহলে একটু বলবে, কোনো প্রশ্ন জিজ্ঞাসা এখান থেকে? স্যার, বলো। স্যার ট্রান্সফর্মার মধ্যে কি ফ্রিকোয়েন্সিটা কমাবড়া করা হবে? হুম, ট্রান্সফর্মার তুমি প্রাইমারিতে যা ফ্রিকোয়েন্সি হবে সেকেন্ডারিতে সেম। ট্রান্সফর্মারের গল্পটা কি? ট্রান্সফর্মারের গল্পটা হচ্ছে, ধরো এটা একটা কোর আছে, সাপোজ ধরো তোমার এটা একটা প্রাইমারি ওয়াইন্ডিং, হ্যাঁ, এই ওয়াইন্ডিং এ তুমি একটা সাপ্লাই দিয়েছো, কত দিয়েছো? ধরো 311 সাইন 100 টি, সরি 100 পাই টি, 100 পাই টি, এইরকম একটা সাপ্লাই তুমি এখানে দিয়েছো। 100 পাই টি মানে কি? দেখো 2 × পাই × 50 × টি, বুঝতেই পারছো ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 50 হার্জ দিয়েছো। এই যে ভোল্টেজটা তুমি দিয়েছো তার কারেসপন্ডিং কি তৈরি হবে? এখানে একটা ফ্লাক্স তৈরি হবে, ফাই। সেই যে ফ্লাক্সটা তৈরি হবে টোটালটার ভিতরে সার্কুলেট করতে থাকবে ফাইটা। সেই ফাইয়ের, ঠিক আছে, দেখবে মানে এই যে যেটা দিয়েছো তুমি ভোল্টেজের, এখানে যে ফাই যেটা তৈরি হবে ফাইটা, সেটা তোমার ইন্টিগ্রেশন ধরো ভিডিটি। এবার ভি এর জায়গায় তুমি 311 সাইন ওমেগা টি বসাও, সাইন 100 পাই টি বসাও, 100 পাই টি ডিটি। এটা ইন্টিগ্রেশন করলে দেখবে এই 100 পাই টিটাতে 100 পাই থাকবে, সাইনটা বলতে প্লাস হলো কি মাইনাস হলো যা হলো, এটা 100 পাই থাকবে। তার মানে এখানে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেই ফ্লাক্সেরও ফ্রিকোয়েন্সি 50 হার্জ। সেই ফ্লাক্স গিয়ে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ ইনডিউসড হবে, সেখানে কত ভোল্টেজ তৈরি হবে? ই তৈরি হবে -d5dt। তাহলে তুমি ওটাকে আবার ডেরিভেশন, একবার ইন্টিগ্রেশন করলে আবার ডেরিভেশন করছো,
ফ্রিকোয়েন্সিটা সে 50 হার্টজি থেকে যাবে, দেখো এর যে ফ্রিকোয়েন্সিটা দেখো সেটাও ওই 50 হার্টজি থেকে যাবে, এখানে যা দেবে ওখানে তাই থাকবে। ট্রান্সফরমারে তুমি ভোল্টেজ শুধুমাত্র এই দুটো টার্নস রেশিও আপ ডাউন করে তুমি ভোল্টেজটা বাড়াতে হবে, ফ্রিকোয়েন্সি বাড়ানো, ফ্রিকোয়েন্সি যদি বাড়াতে হয় এখানে যে জেনারেটর আছে সেই জেনারেটরের আরপিএম বাড়াতে হবে। তোমরা এখন জেনারেটর পড়োনি, জেনারেটর যখন পড়বে ওখানে দেখবে ফর্মুলা আছে যে এই যে ফ্রিকোয়েন্সি তৈরি করছে পিএন বাই 120, ঠিক আছে? তো পিএন বাই 120 করলে তোমার ফ্রিকোয়েন্সি পাওয়া যায়। তো সেখানে করে দেখবে যে এন এর সাথে প্রপোর্শনাল, মানে যত জেনারেটর যত জোরে ঘোরাবে তত বেশি ফ্রিকোয়েন্সি হবে। এটা হচ্ছে জেনারেটর বললাম। আর যদি ফাংশন জেনারেটর সেখানে তো মানে ইয়ে থাকে, ডিজিটাল কন্ট্রোলার থাকে, ওখানে নব ঘুরিয়ে ঘুরিয়ে তোমার ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করতে হবে, যা করতে হবে সাপ্লাই, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সটা একবার দেখে নিন। অয়ন, হাসিরুল, মৃত্যুঞ্জয়, প্রসেনজিৎ, শান্তনু, সায়ন্তন, সৌমেন সাহা, সুব্রত, সুমন দাস, সুপ্রিয় চৌধুরী, তনয় জানা, তৃষা পান, আর ইয়ে খাতুন, সফিয়া খাতুন। আর কেউ নেই তো? আমি ইয়ে করলাম, সব করলাম।